आज नेता प्रतिपक्ष राहुल गांधी ने एक और प्रेस कॉन्फ्रेंस की, एक और पर्दाफाश किया, चुनाव आयोग के सामने एक और सवालिया निशान लगाया। इन्होंने 2 एप्लीकेशन 36 सेकंड में फाइल कर दी और मजे की बात देखिए, ये 4 बजे सुबह उठ के फाइल कर रहे हैं। पता नहीं क्या हुआ, 4 बजे सुबह कहा कि भैया मैं 2 वोटर को डिलीट करूंगा, और कितने 36 सेकंड में डिलीट कर दिए, फिर सो गए। अगर निष्पक्षता के साथ भारत का इलेक्शन कमीशन काम कर रहा है तो बार बार राहुल गांधी जी का प्रयास है कि लोकतंत्र पर प्रहार किया जाए, भारत के लोकतंत्र को कमजोर किया जाए, जनता को गुमराह किया जाए। इलेक्शन कमीशन के अंदर से हमें मदद मिलनी शुरू हो गई है। मैं साफ बोल देता हूं, इलेक्शन कमीशन के अंदर से, पहले नहीं हो रहा था, अब इलेक्शन कमीशन के अंदर से इंफॉर्मेशन आ रही है। ये रुकेगा नहीं, ये रुक नहीं सकता है, क्योंकि हिंदुस्तान की जनता इस बात को एक्सेप्ट नहीं करेगी। एक बार हिंदुस्तान की जनता को, हिंदुस्तान के युवाओं को पता लग गया कि वोट चोरी हो रही है, उनकी शक्ति लग जाएगी। हाइड्रोजन বোমা বিস্ফোরণের আগে মাটিটা আরো এক ধাপ মজবুত করলেন রাহুল গান্ধী। বংশোদ্ভব টেলিভিশন চ্যানেল কিংবা সংবাদপত্রে আপনারা নিশ্চয়ই এই খবর জেনে ফেলেছেন, কিন্তু আমরা আপনাকে জানাবো তার চেয়ে অনেক গভীরের খবর। জানাবো নিরপেক্ষ, তথ্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠভাবে। সাধারণ মিডিয়ার আলোচনার বাইরে যা ঘটে আমরা সেটাই আপনাকে দেখাবো সরাসরি বিশ্লেষণের মাধ্যমে। রাহুল গান্ধী যে তথ্য প্রকাশ করেছেন তা শুধু একটি নির্বাচন বা একটি রাজ্যের ভোটের ঘটনাই নয়, এটা একটা সিন্ডিকেট, শক্তিশালী লবি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘর্ষের চিত্র। এটা কেবল রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং দেশের সংবিধান, নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং ক্ষমতার ভারসাম্যের পরীক্ষা। এই এক্সক্লুসিভ রিপোর্টে আমরা দেখাবো কিভাবে ফাঁসের সূত্রগুলো গঠিত, কোথায় কি হচ্ছে, কারা কোথায় দায়ী, আর ভোটের যুদ্ধে কে কাদের বিরুদ্ধে পর্দার আড়ালে খেলছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। The biggest takeaway, I would think, is the arrival of Rahul Gandhi as a competent, hardworking, astute politician, rather than being an object of mirth for the opposition. I think that the joke that Modi made about Rahul to his sycophantic interviewers who were all in splits about it was gone Rahul. রাজনীতিতে যখনই কোনো রহস্যের উন্মোচন হয় বা কোনো ঘটনা সামনে আসে, প্রথমে তীরের মুখে থাকেন কিছু আমলা, উত্তেজক থ্রিলারের মতন পর্দা সরতে থাকে, তারপরে কাঠগড়ায় দাঁড় করানো হয় নেতাকে। আজকের কিংবা পুরনো যে কোনো রাজনৈতিক কলঙ্কের ঘটনা দেখুন, সেই সত্যিটাই ভেসে উঠবে। আগে আমলা, পরে নেতা। এখন রাহুল গান্ধীর কৌশলও প্রায় সেই দিকেই যাচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি যে মারাত্মক অভিযোগগুলো করছেন, গরমিল থেকে শুরু করে ভোট চুরি পর্যন্ত, তা আসলে এক ধরনের ট্রেলার। হ্যাঁ, ট্রেলার, কারণ আসল ছবি, আসল সিনেমাটা রাহুল গান্ধীর এখনো বাকি। হয়তো সেটাই হতে পারে তার দাবি মতো হাইড্রোজেন বোমা। ভোট চুরির আড়ালে মূল চরিত্র নাকি দুজন, অন্তত বিরোধী দলনেতা রাহুল সেটাই দাবি করেছেন। তার কথায় এই সিনেমার মূল চরিত্র আসলে দুজন, মিস্টার এ আর মিস্টার বি। এর চেয়ে বেশি কিছুই তিনি বলেননি। তবে 18ই সেপ্টেম্বর কংগ্রেসের সদর দফতর ইন্দিরা ভবনে রাহুল যেসব তথ্য এবং ছবি তুলে ধরেছেন, তাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সিলুয়েট প্রতিমূর্তি দেখা গেছে। রাহুল দাবি করেছেন এই ভোট চুরির পেছনে কাদের মস্তিষ্ক রয়েছে তাও তিনি প্রমাণ করে দেখিয়ে দেবেন। যদিও বিজেপি রাহুলকে পাল্টা আক্রমণে বলেছে তার অভিযোগ ভুল এবং ভিত্তিহীন। রাহুল কেন কমিশনে হলফনামা দিয়ে অভিযোগ জানাচ্ছে না, বিজেপি সেই প্রশ্নই তুলেছে। রাজনীতি মূলত পারসেপশন তৈরির খেলা। একদা কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ নেত্রীর নাম করে সিপিএম ভোটের সময় স্লোগান তুলতো, অমুকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মানুষ সেটা বিশ্বাস করত বলেই বাম প্রার্থীরা জিততেন। কিন্তু এখন দেখুন, সেই বাম আর কংগ্রেস একই মঞ্চের শরিক। কেরালা ছাড়া দেশের প্রায় সব রাজ্যে আসন ভাগাভাগি করে ভোটে লড়ছে। আসল কথা হলো পারসেপশন। রাহুল গান্ধী সেটাই বোঝাচ্ছেন তার মূল ফোকাস এখন একেবারে গুজরাট লবির দিকে। প্রথমে কর্ণাটকের মহাদেবপুরা, তারপর গতকাল কর্ণাটকের আনন্দ বিধানসভায় ভোট চুরির নমুনা পেশ। আগামী দিনে রাহুল গান্ধী যেই ছবি দেখাতে চলেছেন বা যেই রাজনৈতিক বোমা ফাটাতে চলেছেন, তাকে বারাণসীর ভোট নিয়ে। সেই বারাণসী যেখান থেকে মোদিজি 2024-এ গণনার শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 1.5 লক্ষ ভোটে জেতেন। শুরুতে কংগ্রেস প্রার্থী অজয় রায়ের কাছে তিনি হারছিলেন, প্রায় প্রতিটি রাউন্ডে তিনি পিছিয়ে ছিলেন।
অথচ হঠাৎ করে মোদির লিড বাড়তে শুরু করে এবং বেড়েই চলে। গণনার প্রথম 7 রাউন্ড পর্যন্ত পিছিয়ে ছিলেন নরেন্দ্র মোদী। মাঝে গণনার সময় কিছুক্ষণের জন্য লোডশেডিং হয়ে গেছিল, কিছুক্ষণের জন্য গোটা ঘর অন্ধকার। তারপরেই বাকি রাউন্ড থেকে তার লিড বাড়তে থাকে, বেড়েই চলে। তাহলে কি বারাণসী নিয়েই রাহুল হাইড্রোজেন বোমা ফাটাবেন, নাকি এর চেয়েও বড় কোনো খেলা, এর চেয়েও বড় কোনো কেলেঙ্কারি রাহুল গান্ধী দেশবাসীর সামনে উন্মোচন করতে যাচ্ছেন? এই নিয়ে বিস্তারিত বলবো, তবে তার আগে দেখে নিই গতকাল রাহুল গান্ধী যে ট্রেলার দেখালেন সেটাই। এর আগে 7ই আগস্ট প্রেস কনফারেন্স করে কর্ণাটকের মহাদেবপুরার ভোট চুরির তথ্য ফাঁস করেছিলেন রাহুল। গতকাল এই ফাঁসে রাহুল বেছে নেন কর্ণাটকের আনন্দ বিধানসভা আসন। রাহুল অভিযোগ করেন, এই কেন্দ্রে 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে 6000 জনের বেশি ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ওই বিধানসভার 10 নম্বর বুথে দলিত, আদিবাসী, সংখ্যালঘু, ওবিসি ভোটারদের নাম মোছার চেষ্টা চলেছিল, যারা বিরোধীদের ভোট দিচ্ছেন। ঘটনাচক্রে তা ধরা পড়ে যায় বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, এই ভোট চোরদের রক্ষা করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাহুল গান্ধীর কথায়, যে প্রমাণ আমি দিচ্ছি তা একেবারে সঠিক, অকাট্য, পাকা সবুত আমার কাছে রয়েছে, আর আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি গোটা খেলাটা জ্ঞানের কুমারই চালিয়েছেন। তিনি এই ভোট চোরদের আড়াল করছেন। তারপর সাংবাদিকদের সামনে এই সংক্রান্ত একাধিক প্রমাণ হাজির করেন তিনি। দ্বিতীয় পয়েন্টে নিজের এই ফাঁসে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। একটি সফটওয়্যারের মাধ্যমে দেশে একটা সিন্ডিকেট কাজ করছে, এর পেছনেও বড় শক্তি রয়েছে, আর সেই সিন্ডিকেটই ধারাবাহিকভাবে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করছে। আর এই যে সিন্ডিকেট, রাহুল বলেছেন পুরো চক্রটা আসলে কর্ণাটকের বাইরে থেকে পরিচালিত হচ্ছিল। কেউ উত্তরপ্রদেশ থেকে অপারেট করছিল, কেউ মহারাষ্ট্র থেকে, আবার কেউ দেশের অন্য প্রান্ত থেকে। অর্থাৎ এক দেশব্যাপী কাটল অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বিরোধী দলের সমর্থকদের নাম ভোটার লিস্ট থেকে উড়িয়ে দিচ্ছিল। একটি বিধানসভার ভোটার তালিকা থেকে 6000 জনের নাম বাদ দেওয়ার চেষ্টার থেকেও রাহুলের এই পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের পক্ষে বেশি বিপজ্জনক। এটা যদি সত্যি হয় তবে বলতে হয়, মিডিয়া ফৌজের মতন কেন্দ্রীয় শাসকেরা দেশ জুড়ে এক বিশাল ভোটার ফৌজও তৈরি করে ফেলেছে, যেই ফৌজ বিভিন্ন রাজ্যে গিয়ে 1 থেকে 1.5 লাখ ভোট মেরে দিয়ে আসে। এই কৌশলটা আগে পশ্চিমবঙ্গে সিপিএম এর ছিল। ধরুন কোন বিধানসভায় 300 বুথ রয়েছে, তার মধ্যে 260টা বুথে নিরপেক্ষ ভোট হবে, কিন্তু ওস্তাদের মারের মতন শেষ রাতে বাকি 40টি বুথে খেলা খেলে দেবে ক্যাডার বাহিনী, আর তাতে বাজিমাত। গণনার সময় দেখা গেছে ওই 260টি বুথে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর হলেও বাকি 40টি বুথে ভোট প্রায় একতরফা। 90% ভোট পড়েছে কাস্তে হাতুড়ি তাড়াতে। এটাই আসল খেলা। রাহুল এই ব্যাপারটাই বোঝাতে চাইছেন। গতকাল রাহুলের প্রেস কনফারেন্স শেষ হতেই কমিশন বিবৃতি দিয়ে তার অভিযোগকে যথারীতি ভুল এবং ভিত্তিহীন আখ্যা দিয়েও এটা স্বীকার করে নিয়েছে যে 2023-এ কর্ণাটকে বিভিন্ন অ্যাপ কাজে লাগিয়ে সত্যি অনলাইনে ভোটারদের নাম বাদ দেওয়ার 6018টি আবেদন এসেছিল। এবার আসি তৃতীয় পয়েন্টে। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মন দিয়ে শুনুন। রাহুল গান্ধীর দাবি, কর্ণাটকে যে অনলাইন জালিয়াতি ধরা পড়েছে তার অভিযোগ সবার আগে জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন এফআইআর দায়েরও করেছিল, কিন্তু পরে গোটা বিষয়টাই ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। 2023 সালের ভোটে কর্ণাটকে কংগ্রেস সরকার এসে সেই ব্যাপারে তদন্তের দায়িত্ব দেয় রাজ্য পুলিশের সিআইডিকে। সিআইডি তদন্ত শুরু করে। সেই তদন্তে উঠে আসে পুরো খেলাটা হয়েছে আলাদা আলাদা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, মোবাইল ফোন থেকে। কর্ণাটকের বাইরে থেকেই চালানো হয়েছে এই খেলা, আর এর আড়ালে কাজ করছে এক বড় সিন্ডিকেট। সিআইডি এই জালিয়াতিটা ধরে ফেলে, কিন্তু প্রয়োজন ছিল প্রমাণের। সেই প্রমাণ কোথায় ছিল, কার কাছে ছিল? অবশ্যই নির্বাচন কমিশনের কাছে।
তাই সিআইডি কমিশনকে বলল, আপনারা আমাদের ওই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ডিভাইস পোর্ট, ওটিপি কোথায় গেছিল তার সমস্ত তথ্য দিন, যাতে আমরা বুঝতে পারি আসলে এর পেছনে কোন সিন্ডিকেট কাজ করছে, কে এই অপারেশন চালাচ্ছে, কে এই কারচুপির মুখ্য চরিত্র, আর কে আসল মাস্টারমাইন্ড। কিন্তু কমিশন থেকে কোনো জবাব এলো না। সিআইডি বেঙ্গালুরুতে কমিশনকে রিমাইন্ডার পাঠালো, তারও কোনো জবাব এলো না। এবার সিআইডির পক্ষ থেকে চিঠি লেখা হলো দিল্লির নির্বাচন সদনে, জ্ঞানেশ কুমারের দফতরে, তবু কোনো উত্তর পাওয়া গেল না। রাহুল গান্ধীর অভিযোগ, আমরা মোট 18 বার রিমাইন্ডার পাঠিয়েছি, 18 বার চিঠি লিখেছি, 18 বার, একবারও জবাব আসেনি। অর্থাৎ রাহুলের সোজা সাপটা অভিযোগ, জ্ঞানেশ কুমার ওই সিন্ডিকেটকে, যার ভোটার লিস্টে কারচুপি করেছে, তাদের রক্ষা করছেন। ভাবুন একবার, কর্ণাটক সিআইডি ভারতের নির্বাচন কমিশনকে 18টি চিঠি লিখেছে, চেয়েছে আমাদের তথ্য দিন, ডেস্টিনেশন আইপি দিন, ডিভাইস ডেস্টিনেশন পোর্ট দিন, ওটিপি ট্রেল দিন, ফোন নাম্বার দিন, ফোন নাম্বারের মালিকদের নাম দিন। অথচ মুখ্য নির্বাচন কমিশনারের দিক থেকে নো আনসার। এখনো রাহুল গান্ধীর এই ফাঁসের পর আঘাতটা লেগেছে সরাসরি নির্বাচন কমিশনের গায়ে, কিন্তু যন্ত্রণাটা শুরু হয়েছে শাসকের অন্দরে। তাই বিজেপিও তড়িঘড়ি করে প্রেস কনফারেন্স করে। সেখানে বিজেপির বক্তব্য, রাহুল গান্ধী যা বলছেন, যে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে, এটা একেবারেই অসম্ভব। রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন, কারণ অনলাইনে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা যায় না। প্রথমে শুনে নিন অনুরাগ ঠাকুরের বক্তব্য। जब इन्हीं के लगाए गए आरोपों को ऑथेंटिकेट करने के लिए कहा जाता है तो पीठ दिखाकर भाग जाते हैं, शपथ पत्र देने के लिए कहा जाता है तो मुकर जाते हैं। गलत और निराधार आरोप लगाना राहुल गांधी जी की आदत बन गई है और बार बार आरोप लगाने के बाद माफी मांगने का काम और कोर्ट से फटकार खाने का काम राहुल गांधी जी का हो गया है। आप देखिए, राफेल हो, चौकीदार चोर हो, या फिर सावरकर जी या आरएसएस की बात, या फिर पैगासस के मामले, इन सब पे इनको फटकार ही लगी है। कई बार कोर्ट में माफी मांगनी पड़ी। तो कीचड़ उछालो और भाग जाओ हिट एंड रन के मामले राहुल गांधी जी के कई हैं। आज की प्रेस कॉन्फ्रेंस में हाइड्रोजन बम फोड़ने वाले थे, फुलझड़ी से काम चलाना पड़ा, वो भी फुस हो गई। इलेक्शन कमीशन ने बड़ा स्पष्ट कहा है कि नो डिलीशन ऑफ एनी वोट कैन बी डन ऑनलाइन बाय एनी मेंबर ऑफ पब्लिक। ऑनलाइन किसी भी वोट को नहीं काटा जा सकता। তিনি বললেন, নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ভোটার লিস্ট থেকে কোনো নাম অনলাইনে জনসাধারণের কেউই মুছে ফেলতে পারে না। বিষয়টা হলো, জ্ঞানেশ কুমার যতটা ঘনিষ্ঠ অমিত শাহের, অনুরাগ ঠাকুরও ততটাই ঘনিষ্ঠ শাহের। আর এটা তো সবাই জানেন, অনুরাগ ঠাকুর একসময় গোটা ক্রিকেটের খেলা নিয়ন্ত্রণ করতেন, বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন তিনি। কার্যত পুরো ক্রিকেটটাই চালাতেন অনুরাগ ঠাকুর। পরে কিভাবে জয় শাহ বিসিসিআইতে এলেন, তারপর আইসিসি পর্যন্ত পৌঁছলেন, সেই ইতিহাস তো আপনাদের জানা। তাই এই প্রসঙ্গে ঢুকছি না, সেটা আরেকদিন বিস্তারিতভাবে হবে। বরং অনুরাগ ঠাকুরের কথায় ফিরে আসি। তিনি যা বলেছেন, যেভাবে সাফাই গিয়েছেন, বিশেষজ্ঞদের মতে তাতে আসলে মানুষকে আড়াল করা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে। অনুরাগের কথায় তথ্য ছিল খুবই কম, যুক্তি ছিল ফাঁপা। নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব বলেছেন, রাহুল গান্ধী কোথাও অনলাইনে সরাসরি ভোট কেটে দেওয়ার কথা বলেননি। রাহুল বলেছেন, অনলাইনে এক সফটওয়্যারের মাধ্যমে আবেদন জমা দেওয়া হয়েছিল, আর সেই আবেদনগুলির ভিত্তিতেই ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করার খেলা চলেছে। আগে শুনুন যোগেন্দ্র যাদবকে, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে যে অনুরাগ ঠাকুর আসলে কোথাও না কোথাও মানুষকে বিভ্রান্ত করছিলেন। आज राहुल गांधी ने उसके प्रमाण दिए। ये बात 3-4 दिन से अखबारों में भी आ रही है। द हिंदू के अंदर बहुत प्रोमिनेंटली ये खबर छप चुकी है। 6000 से ज्यादा वोट काटने की एप्लीकेशन आई। एप्लीकेशन कैसे आई? ऑनलाइन आई। और उसने देखा कि मेरे पड़ोसी ने मेरे नाम पे ऐतराज किया है, तो वो पड़ोसी के पास पहुंच गया, भाई तेने मेरे नाम पे ऐतराज क्यों किया है? पड़ोसी ने बोला, भाई मेरा क्या मतलब, मेरे को तो पता ही नहीं किसने ऐतराज किया, मैं क्या जानता हूं। फिर वो कैंडिडेट BR पाटिल के पास गए, जो कि महाराष्ट्र के एक महत्वपूर्ण नेता है, संघर्षों के साथी हैं, उनके पास गए और उन्हें बताया कि देखिए ये तो आया है, कुछ और लोगों का भी आया होगा क्या?
फिर उन्होंने पता करना शुरू किया तो उन्हें पता लगा कि 6,000 लोगों के नाम काटने की अर्जी आई। সোজা কথা, অনলাইনে সরাসরি নাম কাটা সম্ভব নয়। প্রশ্ন হলো কাকে বোকা বানানো হচ্ছে? ভোট কাটা তো বাইরে বসে কেউ করতে পারবে না, সেটা করে নির্বাচন কমিশনই। কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যায়। প্রশ্ন হলো 2023-এ কর্ণাটকের আনন্দ বিধানসভা এলাকা থেকে ভোটার লিস্ট থেকে নাম কাটার অনলাইন অ্যাপ্লিকেশন এসেছিল কিনা? হ্যাঁ, এসেছিল। কমিশনের নিজেদের এফআইআর-এই তা স্পষ্ট। পরের প্রশ্ন, সেই অনলাইন আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন ডিলিশনের প্রক্রিয়া শুরু করেছিল কিনা? হ্যাঁ, করেছিল। মানুষ নিজের মুখেই বলছে হ্যাঁ, শুরু হয়েছিল। যাদের করা হয়েছিল তাদের মধ্যে থেকে 2 ব্যক্তিকে গতকাল প্রেস কনফারেন্সে হাজির করেছিলেন রাহুল। একজন গোদাবাই নামে এক মহিলা, অন্যজন সূর্যকান্ত নামে এক পুরুষ। এই সূর্যকান্তের নামে 14 মিনিটে 12টি অনলাইন আবেদন জমা পড়েছিল। আর গোদাবাইয়ের নামে তার অজান্তে সেই রাজ্যের বাইরের মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি কাজে লাগিয়ে অনলাইনে 12 জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছিল। দুজনেই রাহুলের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন এই ব্যাপারে তারা বিন্দু বিসর্গও জানতেন না। এভাবেই নাগরাজ নামে এক ব্যক্তির তরফে ভোর 4টের সময় 36 সেকেন্ডের ব্যবধানে 2 জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ছিল। এত অল্প সময়ের মধ্যে কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব কি? রাহুল বলেছেন এতেই স্পষ্ট যে পরিকল্পিতভাবে একটি জায়গা থেকে সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে আবেদন জমা পড়ছে। যোগেন্দ্র যাদব যেটা বলছেন তা আমাদের মানা উচিত, কারণ গত 40 থেকে 50 বছর ধরে তিনি নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সবই কাছ থেকে দেখেছেন, সার্ভে করছেন। তাকে নিঃসন্দেহে একজন বিশেষজ্ঞ বলা যায়। কিন্তু এখানে শুধু যোগেন্দ্র যাদবের প্রশ্ন নয়, প্রশ্নটা হলো আজকের এই ফাঁস আবারও নির্বাচন কমিশন এবং সরকারের সুনামের উপর বড় ধাক্কা দিল। তবে এটাকে এখনো ট্রেলার বলা হচ্ছে, ছোটখাটো বোমা বলা হচ্ছে, কারণ আসল যে হাইড্রোজেন বোমা তা এখনো রাহুল গান্ধী ফাটাননি। তিনি নিজেই বলেছেন আমার আজকের অভিযোগ হাইড্রোজেন বোমা নয়, সেটা তৈরির কাজ চলছে। তার মানে টান টান এই রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স এখনো বাকি। প্রশ্ন হলো সেই হাইড্রোজেন বারাণসীকে কেন্দ্র করেই ফাটতে চলেছে, নাকি রাহুল গান্ধীর আস্তিনে লুকোনো রয়েছে তার থেকেও বড় কোনো তাস? তবে রাহুলের আসল ফোকাস যে জ্ঞানেশ কুমার নন, বরং গুজরাট লবি, সেই আভাস ক্রমশ স্পষ্ট হচ্ছে। আরো নির্দিষ্ট করে বললে রাহুল গান্ধীর টার্গেটে সরাসরি মোদি আর শাহ। প্রশ্ন হলো আগামী দিনে দেশের রাজনীতিতে কি হতে চলেছে, কারণ আজকের এই বিষয়টা খুব বড় আর এর প্রভাবও হবে ব্যাপক। বিহার নির্বাচনে এর প্রভাব পড়তেই পারে। সামনে পশ্চিমবঙ্গের ভোট আসছে, আসামের ভোট রয়েছে, তামিলনাড়ু কেরলের ভোট আছে, আর তারপরেই 2027-এ উত্তরপ্রদেশের একেবারে নির্ণায়ক নির্বাচন, যে নির্বাচন থেকে 2029-এর লোকসভা নির্বাচনের রূপরেখা স্পষ্ট হতে শুরু করবে। ফলে এই নিয়ে আর কোনো তর্ক নেই যে রাহুলের এই ফাঁস এবং আগামী দিনে আরো যে সমস্ত তথাকথিত ফাঁস হবে তার প্রভাব হবে গভীর। রাহুলকে এমন কোনো তথ্য প্রমাণ সামনে নিয়ে আসবেন যাতে বোঝা যাবে পুরো সিস্টেমটাই বকলমে মোদি শাহের নিয়ন্ত্রণে। আচ্ছা, জ্ঞানেশ কুমারকে নিছক একজন দাবার গুটি, নির্বাচন কমিশন কি আসলে কেবল একটা ফ্রন্ট, একটা শাখা? রাহুলের মূল লড়াইটা কার সঙ্গে? এই শাখার সঙ্গে নাকি জ্ঞানেশ কুমারের নিয়োগকর্তাদের সঙ্গে? একটা জিনিস খেয়াল করুন, রাহুল অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ তার জবাব দিতে পাল্টা প্রেস কনফারেন্স করছে শাসক দল। যদি অনুরাগ ঠাকুর জবাব দেন, রবিশঙ্কর প্রসাদ জবাব দেন, তাহলে প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের কাজের সঙ্গে তাদের কি সম্পর্ক? তারা তো কমিশনের বেনিফিশিয়ারি নন, তাহলে কেন তারা উত্তর দিচ্ছেন? এর মানে কি এটাই যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি? নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা কিছু অভিযোগ উঠছে তার ধাক্কা কেন গিয়ে লাগছে বিজেপির গায়ে? এতে তো পরোক্ষে আপনারাই জনতাকে বুঝিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন শাসকের ইশারাতে চলে। লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে কমিশনের লড়াইয়ে মাঠে আগ বাড়িয়ে বিজেপি কেন আবির্ভূত হচ্ছে? অদ্ভুত লাগছে না? বিজেপি একটি রাজনৈতিক দল, কিন্তু যা প্রমাণিত হচ্ছে তা হলো বিজেপি শুধু রাজনৈতিক দলই নয়, তার সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডেরও সুবিধাভোগী। যেখানে ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে তার লাভ নিশ্চয়ই তাদের ঘরে গেছে। রাহুল গান্ধীর এই সমস্ত প্রমাণ ফাঁস শুধু নির্বাচনী অনিয়মের চিত্র তুলে ধরেনি,
বরং দেখিয়েছে দেশের রাজনৈতিক ব্যবস্থার কোথায় কোথায় ফাঁকফোকর রয়েছে এবং কিভাবে ঘটে তার ক্ষমতার অপব্যবহার। বিহার, কর্ণাটক, বেনারস সমস্ত জায়গাতেই আমরা দেখছি রাজনৈতিক চাপ, লবির প্রভাব এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একটা অন্ধকারাচ্ছন্ন দিক। সবশেষে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বধর্ম মেনে আমরাই শাসকের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি। 1. আপনারা কি সত্যি জনগণের ভোট এবং সংবিধানকে সম্মান করছেন, নাকি রাজনৈতিক সুবিধার জন্য তা ব্যবহার করছেন? 2. ভোটার তালিকা, নির্বাচন কমিশন এবং অন্যান্য সংস্থা নিয়ে যদি আপনাদের নিয়ন্ত্রণ থেকেই থাকে তা কতটা সংবিধান সম্মত? 3. দেশের সংবিধান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আপনাদের দায়বদ্ধতা কোথায়? 4. আপনারা কি জানেন আপনাদের এই নিয়ন্ত্রণ এবং পদক্ষেপের ফলে জনগণের আস্থা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? 5. ভবিষ্যৎ নির্বাচনে জনগণ কি সত্যিকারের অর্থে নিরপেক্ষ এবং নির্ভয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন? না, এগুলো শুধুই প্রশ্ন নয়, দেশের সংবিধান এবং গণতন্ত্রের সামনে প্রতিটি শাসকের দায়িত্বের তর্জনী চেপে ধরে রাখার পরীক্ষা। এখন সময় এসেছে শুধু ক্ষমতা ধরে রাখার নয়, একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি করা এবং ন্যায় প্রতিষ্ঠান। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।